জংকুক এক ধ্যানে তেয়ংকেই দেখছিল। তার কোনো খেয়াল নেই অন্য কোনো জায়গায়। সে তেয়ংকে এমনভাবে দেখছে যেন এক অপ্সরী পৃথিবীতে নেমে এসেছে। তার চারিদিকে কোনো নজর নেই, খেয়াল নেই। সে শুধু তেয়ংকেই দেখে যাচ্ছে। মনে হচ্ছে তেয়ংকে যদি দেখা বন্ধ করে দেয় তাহলে তেয়ং হয়তো স্বর্গে ফিরে যাবে। এতভাবে দেখছে যেন তেয়ং একজন এঞ্জেল, যে পৃথিবীতে শুধুমাত্র তার জন্য এসেছে। জাংকুকের নজর এক তৃষ্ণাত্মক ব্যক্তির মতন শুধু তাকিয়ে আছে তার দিকে। মনে হচ্ছে তেয়ং এই বুঝি তার সম্পূর্ণ কিছু তার মধ্যে বিলীন করে দেবে। জাংকুকের দৃষ্টি এতটাই গভীর, তেয়ং হঠাৎ করে খেয়াল করে যে জাংকুকের দৃষ্টি তার দিকেই আছে, আর কোথাও নেই। তেয়ং একটু লজ্জা পায়, কিন্তু সে তার মতনই থাকে, কারণ তাদের হাত বাঁধা, কোথাও তো যেতেও পারছে না। জাংকুক তো তাও তাকিয়ে আছে। সে ঘোরের মধ্যে চলে গিয়েছে যেখানে তেয়ং ছাড়া আর আশেপাশে কেউ নেই। শুধু তেয়ং আর তেয়ংয়ের সৌন্দর্যটাই আছে, আর কিছুই নেই। জাংকুকের কাছে তেয়ংকে মনে হচ্ছে স্বর্গের কোনো দেবী, বা লোকেরা যা বলে কোনো পরী বা একটা এঞ্জেল। তার কাছে তেয়ং এক সদ্য ফোটা পুষ্পের মতন লাগছে, যার সৌন্দর্য বর্ণনা করা যায় না। জাংকুক শুধু তেয়ংকে দেখছে, তার গোলাপি ঠোঁট, তার গাঢ় কালো চোখ, তার কেশ যেটা এখন ভিজে এক অপূর্ব দৃশ্য দিচ্ছে। তার ঠোঁটে পড়া প্রত্যেকটা পানির ফোঁটা, তার চোখে লেগে থাকা সেই লেপটে থাকা কাজল, তার কাছে যেন তেয়ংকে এক অন্যরকম সৌন্দর্য লাগছে। তেয়ংয়ের সৌন্দর্য যেন জাংকুককে মাতাল করে তুলছে। জাংকুক এক ঘোরের মধ্যেই তেয়ংয়ের হাতটা ধরে বসে। তেয়ং তো হঠাৎ করে হাত ধরাতে চমকে যায়, কিন্তু জাংকুক তো রয়েছে ঘোরের মধ্যে। জাংকুকের কাছে তেয়ংকে লাগছে সদ্য ফোটা এক ফুলের মতন, যা একটা নিষ্পাপ বাচ্চাকেও হার মানাবে সৌন্দর্যের দিক থেকে। জাংকুকের কাছে মনে হচ্ছে কবিরা শুধু তেয়ংকে উদ্দেশ্য করেই কবিতা লিখেছে। জাংকুকের কাছে মনে হচ্ছে প্রত্যেকটি কবিতার ছন্দ যেন তেয়ংকে উদ্দেশ্য করেই লেখা। তেয়ং যেন একটা অপ্সরা যারা শুধু জাংকুকের জন্য তৈরি হয়েছে। জাংকুকের মনে হচ্ছে তেয়ং যেন অতি নরম জিনিস বা কাচের জিনিস, যেটা কেউ ছুলে বা ধরলে ভেঙে যাবে। জাংকুকের কাছে তেয়ং একজন পরী, যা জাংকুকের জন্যই তৈরি, যেন উপরওয়ালা শুধু তেয়ংকে তার জন্যে বানিয়েছে। তার কাছে তেয়ংয়ের সৌন্দর্যটা হ্যান্ডেল করার বাইরে চলে গিয়েছে। জাংকুক ঘোরের মধ্যে তেয়ংয়ের হাত ধরেছিল, আর জাংকুক তেয়ংয়ের কাছে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছিল। তার ওষ্ঠাদ্বয় যেন তেয়ংয়ের ওষ্ঠাদ্বয়ের মধু খাওয়ার জন্য বসে আছে। শুধু একটু পরশ পেলেই যেন ধন্য হয়ে যাবে জাংকুক। জাংকুক এখন একজন প্রেমিক পুরুষের মতন আচরণ করছে, যে তার ফুলকে কাছে পেতে চায়। যে একজন প্রেমের পূজারী, সে তার ফুলকে কাছে পেতে চায়, নিজের করে পেতে চায়, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? জাংকুকের মনে হচ্ছে জাংকুক যদি তেয়ংয়ের হাত ছেড়ে দেয়, তেয়ং কোথাও চলে যাবে। সে যেন তেয়ংকে ছাড়তে চাচ্ছে না। তেয়ং চেষ্টা করছে তার হাতটা ছাড়াতে, কিন্তু জাংকুকের বাঁধনটা এতই শক্ত যে সে তার হাত ছাড়াতে পারছে না। আর এদিকে জাংকুক ক্রমান্বয়ে তার ওষ্ঠ দিয়ে এগিয়ে যাচ্ছে। তার ওষ্ঠ একটু হলেই তেয়ংয়ের ওষ্ঠতে লেগে যাবে, কিন্তু তখনই তেয়ং জোরে একটা ধাক্কা মারে জাংকুককে। জাংকুক, তুমি এটা কি করছো? হ্যাঁ, আমার এত কাছে আসছো কেন? তোমার কি সমস্যাটা কি? আর এটা তুমি কি করতে যাচ্ছিলে? জাংকুক তার ধ্যান থেকে ফেরত আসে বাস্তব জগতে। সে লজ্জা পেয়ে, মানে লজ্জা না, ঠিক এম্বারেস হয়ে হাঁটা শুরু করে, কিন্তু তেয়ংয়ের হাত তো তার সাথে বাঁধা। ও তো জোরে জোরে হাঁটছে, সাথে তেয়ংকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তেয়ং রাগ করে জাংকুককে পিছন থেকে একটা লাথি মারে। জাংকুক এবার রেগে যায়। রেগে গিয়ে তেয়ংকে পাশে থাকা একটা গাছের মধ্যে চেপে ধরে তার ঠোঁটটা প্রায় একেবারে ক্লোজে নিয়ে যায় তেয়ংয়ের। তেয়ং তো আবার শখ। তেয়ং তো মানে নড়তেও পারতেছে না, যেভাবে জাংকুককে ওকে ধরে রেখেছে। আর একটা মেয়ে যতই হোক, একটা ছেলের শক্তির সাথে পারে না। তেয়ং তো নড়তেও পারতেছে না ওই জায়গা থেকে। এটা দেখে জাংকুক একটা স্মার্ট দেয়। তেয়ং, এখন যদি বাড়াবাড়ি করো, আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না যে আমি নিজেকে কন্ট্রোল করব।
পরে পরিণতি তোমাকে বহন করতে হবে। তাই চুপচাপ আমার সাথে চলো, যেহেতু আমাদের হ্যান্ড টাই করা, আর চাবি জিমিন আর সুগার কাছে, ওরা তো দেবে না। চলো একটা হোটেল রুমে যাই, আমরা সেখানে থাকি। আর ভুলেও লিমিট ক্রস করো না, কারণ শেষ পরিণতিটা তোমারই খারাপ হবে।